হ্যালো সুপার হিরো লেভার্স, মার্বেল ইউনিভার্সে এমন একটি নাম আছে যে নাম শুনলেই মনের ভেতর এক প্রকার ভয়ের সৃষ্টি হয়, আর সেই নামটি হচ্ছে ডুম। যারা ভিক্টর ভন ডুমের মুখোমুখি হয়েছে তারা সবাই তার পাওয়ার, তার ট্যালেন্ট এবং তার সামনে যা কিছু আছে সবকিছুর উপর ভয় করতে শিখেছে। অসংখ্য শত্রুর কাছে তিনি পরিচিত ডক্টর ডুম নামে। কিন্তু সে মেটার মাস্কের আড়ালে আসলে কে এই ডুম, আর কেনই বা তাকে এতটা ভয় করা হয়? প্রথমেই বলি, তিনি একজন সায়েন্টিস্ট, সাথে তিনি এমন এক বিশাল অস্ত্র ভান্ডার তৈরি করেছেন যার মধ্যে রয়েছে তার আর্মার, যেটি এনার্জি ব্লাস্ট করতে পারে এবং ফোর্স ফিল্ড বানাতে পারে। তিনি একটি টাইম মেশিন আবিষ্কার করেছেন। এছাড়াও তার অধীনে আছে তার অনুগত রোবটদের বিশাল এক বাহিনী, যাদেরকে আমরা ডুম বটস নামে জানি। এছাড়া ডুম একই সঙ্গে মিস্টিক আর্টসেরও একজন মাস্টার। তার ক্ষমতা পৃথিবীর সরসরা সুপ্রিমদের সঙ্গেও টক্কর দিতে পারে, আর প্রায় সে তার সায়েন্স আর ম্যাজিককে একত্রিত করেছে এবং এমন সব বিস্ময়কর জিনিস এবং ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে যা কেবল ডুমই কল্পনা করতে পারত। এছাড়া তার কাছে আছে ল্যাডভেরিয়ার বিপুল সম্পদ। পূর্ব ইউরোপের একটি দেশ ডুম শাসন করে, তার প্রজারা তাকে উপাসনা করে এবং তাদের প্রিয় রাজার জন্য কোনো প্রশ্ন না করেই লড়াই করতে প্রস্তুত থাকে। আর তাই আজকের এই ভিডিওতে শুধু ডুমের অরিজিন না, এখানে আমি আপনাদের জানাবো ডুমের সম্পূর্ণ কাহিনী, মানে তার কমিক্সের পুরো কাহিনী। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। ডুমের কাহিনী জানতে হলে আমাদের প্রথমে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। তার জীবনের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাগুলো ধীরে ধীরে তাকে আজকের এই আর্মার ডিক্টেটরে পরিণত করেছে। ডুমের সবচেয়ে বড় শত্রুর ব্যাপারে যদি বলি, তো নিঃসন্দেহে সেটা তার কলেজ জীবনের পুরনো প্রতিদ্বন্দ্বী রিড রিচার্ডস, অর্থাৎ ফ্যান্টাস্টিক ফোরের লিডার মিস্টার ফ্যান্টাস্টিক। ডুম তার সঙ্গে বহুবার লড়াই করেছে। সে আজীবন লড়াই করেছে ডিমন মেফিস্তোর বিরুদ্ধে, কারণ ডুম চেয়েছিল মেফিস্তো রাজ্য থেকে তার মায়ের আত্মাকে নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে। সে আয়রন ম্যান এবং ব্ল্যাক প্যান্থারের মতো হিরোদের সাথেও লড়েছে। সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করেছে ভিক্টর ভন ডুম থেকে ডক্টর ডুম, তারপর এম্পারার ডুম, গড এম্পারার ডুম আর সরসারার সুপ্রিম ডুমেও পরিণত হয়েছে। কিন্তু যেহেতু আমরা তার পুরো কাহিনী জানবো, তাই শুরু করব একেবারে শুরু থেকে, মানে তার অরিজিন থেকে। ভিক্টর ভন ডুম জন্মগ্রহণ করেছিলেন পূর্ব ইউরোপের দেশ ল্যাডভেরিয়াতে। তার বাবা ভার্নার ভন ডুম আর মা সিনথিয়া ভন ডুম। তারা জেফিরো নামে পরিচিত রোমানি এক ক্ল্যানের সদস্য, আর ডুম সেখানেই বড় হয়ে ওঠে। ভার্নার ছিলেন একজন ডাক্তার, আর তিনি তার চিকিৎসা করার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। অন্যদিকে সিনথিয়া ছিলেন ম্যাজিক বিদ্যার একজন শিক্ষার্থী, বিশেষ করে ডার্ক আর্টসের। বিজ্ঞান এবং ম্যাজিক, এই দুই ধরনের জ্ঞানের মিশ্রণই পরবর্তীতে ডুমের পরিচয়ের মূল ভিত্তি হয়ে ওঠে। কিন্তু এইদিকে তখন তাদের ট্রাইব স্থানীয় এক ব্যারেনের অত্যাচারের শিকার হচ্ছিল। তার নাম ভ্লাদিমির ফরচুনভ, যাকে ব্যারেন অফ সাবাত নামেও ডাকা হতো। এক সন্ধ্যায় সিনথিয়া যখন ম্যাজিক ব্যবহার করছিল, তখন একটি ডেমন তাকে এফেক্ট করে এবং তাকে এমন একটি গ্রামের উপর আক্রমণ করতে বাধ্য করে যে গ্রামটি তার ট্রাইবের ওপর অনেক অত্যাচার করেছিল। সিনথিয়া ভাবে এতে ব্যারেনের সদস্যরা মারা যাবে আর তাদের ট্রাইব মুক্ত হবে এদের হাত থেকে। কিন্তু সিনথিয়া যখন সৈন্যদের হত্যা করছিল, তখন সেই ডেমন তার এই পাওয়ারের বিনিময়ে গ্রামের প্রতিটি শিশুর প্রাণ নিয়ে নেয়। গ্রামবাসীরা যখন এটা জানতে পারে, তখন তারা সিনথিয়াকে তাড়া করে জঙ্গলের দিকে নিয়ে যায়, আর সেখানে এক সৈন্য তলোয়ারের আঘাতে সিনথিয়া গুরুতর আহত হয় আর শেষ পর্যন্ত মারা যায়। এরপর ক্ল্যানের লোকেরা ভার্নার এবং ভিক্টরকে ট্রাইব ছেড়ে চলে যেতে বলে, কিন্তু ভিক্টর অস্বীকার করে। সে শপথ করে যে এল্ডার্সরা যদি তাকে জোর করে বের করে দেয়, তাহলে ভবিষ্যতে সে তার মায়ের শেখানো বিদ্যা ব্যবহার করে সেই ক্ল্যানের বিরুদ্ধেই প্রতিশোধ নেবে। আর তার এই কথাই ভয় পেয়ে তারা সবাই শেষ পর্যন্ত পিছিয়ে যায়। এরপর ভার্নার এবং ডুম ট্রাইবের সঙ্গে থেকে যায়। সেখানেই ডুম তার ছোটবেলার বন্ধু ভ্যালেরিয়ার আরো ক্লোজ হয়ে ওঠে। ভ্যালেরিয়া ছিল ভার্নারের বন্ধু বরিস কার্লের মেয়ে। এরপর যখন একদিন ব্যারনের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, তখন ব্যারন চিকিৎসার সাহায্যের জন্য ভার্নারের কাছে যায়, কিন্তু ভার্নার তাকে সুস্থ করতে পারে না, সে ব্যর্থ হয়। তখন ব্যারন তার লোকদের সেই ট্রাইবের উপর হামলা চালানোর নির্দেশ দেয়। ফলে ডুম এবং তার বাবা বাধ্য হয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়, কিন্তু এক ভয়াবহ শীতের ঝড়ের মধ্যে তারা আটকা পড়ে। শেষ পর্যন্ত ভার্নার ঠান্ডায় জমে মারা যান, আর সেই সময়ও ডুম তার বাবার কোলের মধ্যে আঁকড়ে ছিল। এরপর ডুম তার বাবা মায়ের সমস্ত জিনিস নিজের কাছে নিয়ে নেয়। এর মধ্যে ছিল তার বাবার চিকিৎসার উপকরণ এবং তার মায়ের রেখে যাওয়া রহস্যময় জিনিসপত্রে ভর্তি একটি বাক্স। ডুম সেগুলো নিয়ে পড়াশোনা শুরু করে এবং খুব দ্রুত বিজ্ঞান ও ম্যাজিক দুই ক্ষেত্রে জ্ঞান অর্জন করতে থাকে। নিজের সায়েন্স দক্ষতা ব্যবহার
ব্যবহার করে সে এক ধনী ব্যক্তিকে একটি নকল ভায়োলিন কিনতে রাজি করায় আর ব্যারেনের সৈন্যদের হাত থেকে পালানোর জন্য নিজের আবিষ্কার করা একটি ফ্রিজ গ্রেনেড ব্যবহার করে। আর যদিও ডুম খুব দ্রুত ম্যাজিক বিদ্যাতেও দক্ষ হয়ে উঠেছিল, সে মূলত সেই জ্ঞান ব্যবহার করত আন্ডারওয়ার্ল্ডে তার মায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করার জন্য, কিন্তু সে সফল হয়নি। অল্প সময়ের মধ্যে ডুম কিছুটা সম্পদ অর্জন করে এবং তার ক্ল্যানের নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠে। এদিকে ভ্যালেরিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়, কিন্তু তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে কারণ ডুমের ডার্ক আর্টস নিয়ে পড়াশোনা ভ্যালেরিয়াকে অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছিল। এরই মধ্যে ডুমের আবিষ্কার আমেরিকার নজরে পড়ে। নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটির ডিন অফ সায়েন্স তাকে স্কলারশিপের প্রস্তাব দেন। একই সঙ্গে ইউএস মিলিটারিও তাকে তাদের অত্যাধুনিক গবেষণাগার ব্যবহারের সুযোগ দেওয়ারও প্রস্তাব দেয় যদি ডুম তাদের সঙ্গে নিজের আবিষ্কারগুলো শেয়ার করে তবেই। তখন ডুম দুটো প্রস্তাবই গ্রহণ করে। সে বরিসকে ট্রাইবের দায়িত্ব দিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। এরপর স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পাশাপাশি ডুম মিলিটারির জন্য টেকনোলজি তৈরি করতে শুরু করে। সেখানে তার দেখা হয় রিড রিচার্ডসের সঙ্গে। ডুম প্রথম দেখাতেই রিডকে নিজের তুলনায় নিকৃষ্ট বলে মনে করে, সম্ভবত রিড যে ক্যাপ পড়েছিল সেটারই কারণে। এরপর ডুম রিডের সঙ্গে একই রুম শেয়ার করতেও অস্বীকার করে, আর সেই সময় তুচ্ছ মনে হওয়া এই ছোট্ট হাউসিং ডিসিশন পরবর্তীতে ডুমের জীবনে বিশাল প্রভাব ফেলেছিল। কারণ ডুমের রিজেক্ট করার পর সেই রুমমেটের জায়গাটি পেয়ে যায় বেন গ্রিম, যে ভবিষ্যতে হয়ে ওঠে রিড রিচার্ডের বেস্ট ফ্রেন্ড দ্য থিঙ্ক। এরপর ডুম অন্য ডাইমেনশনের সঙ্গে যোগাযোগ করার টেকনোলজি তৈরির ব্যাপারেও আচ্ছন্ন হয়ে পড়ে, কারণ সে তখন তার মায়ের সঙ্গে যোগাযোগ করার একটি উপায় খুঁজছিল। একই সঙ্গে সে তার মিলিটারি স্টাডিও চালিয়ে যায়। সে উন্নত রোবট এবং একটি প্রোটোটাইপ টাইম মেশিন তৈরি করে। যদিও ডুম নিজেই স্বীকার করেছিল যে তার একটি সমস্যা হচ্ছে তার রোবটগুলো নিজেদের মানুষ বলে বিশ্বাস করতে শুরু করেছে। ডুম যখন তার ইন্টার ডাইমেনশনাল চেয়ার নিয়ে কাজ করছিল তখন রিড তার ফর্মুলার মধ্যে একটি ভুল খুঁজে পায়, কিন্তু ডুম তার কথা শুনতে অস্বীকার করে। চেয়ারটি অ্যাক্টিভেট করার পর ডুম নিজেকে ম্যাফিস্তোর লেয়ারে পায়। সেখানে সে জানতে পারে যে তার মায়ের আত্মা ম্যাফিস্তোর কাছে বন্দী আছে, কিন্তু রিড ঠিকই বলেছিল, চেয়ারটি ব্লাস্ট হয়ে যায়। এরপর ডুমের জ্ঞান যখন ফিরে আসে তখন সে একটি মিলিটারি হসপিটালে ভর্তি। সেখানে সে জানতে পারে যে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সেই ব্লাস্টের ফলে তার ল্যাব অ্যাসিস্ট্যান্ট ভয়াবহভাবে আহত হয়েছে। এরপর সে আরো জানতে পারে যে ব্লাস্টের ফলে তার মুখেও সামান্য একটি দাগ পড়েছে, আর ডুম তার চেহারার এই দাগটিকে আর মেনে নিতে পারে না। চেহারার এই দাগ তার পছন্দ না। তখন সে শপথ করে যে আর কোনো মানুষের চোখ যেন কখনো তার মুখ দেখতে না পায়, আর ব্লাস্টের জন্য সে রিডকেই দোষী মনে করে। ডুম সিওর ছিল যে রিড ইচ্ছে করে তার ডিভাইসে কিছু করেছিল যাতে নিজেকে ডুমের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারে। এরপর আমেরিকান মিলিটারির প্রতি তীব্র রাগে ডুম তার রোবটগুলোর সাহায্যে পেস থেকে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় নিজের বানানোর সমস্ত কপিও ধ্বংস করে দেয়। 2006 সালের দ্য বুকস অফ ডুম সিরিজে আমরা জানতে পারি যে ডুম পালিয়ে প্র্যাগে চলে গিয়েছিল। সেখানে সে ক্রমাগত ম্যাফিস্তো এবং তার মায়ের যন্ত্রণা দুঃস্বপ্নে ভুগতে থাকে। তার পিছু নিতে শুরু করে ওট্টো নামের এক রহস্যময় বৃদ্ধ। অট্টো ডুমের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ডুম তার সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর ভ্যালেরিয়া তার কাছে এসে পৌঁছায় এবং তাদের পুরনো প্রেম আবারও জেগে ওঠে, কিন্তু শীঘ্রই তারা কেজিবি এজেন্টের হামলার শিকার হয়। তারা ডুমকে তার টেকনোলজিগত জ্ঞানের জন্য ধরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ডুম তাদের হারিয়ে দেয়। কিন্তু তখন ডুমের পিছনে আসে অট্টো গুরুতরভাবে আহত হয়। মৃত্যুর আগে অট্টো প্রকাশ করে যে সে টিবেটের একটি রহস্যময় মঙ্ক অর্ডারের সদস্য, আর সেই অর্ডার ডুমকে ফরবিডেন নলেজের কাছে পৌঁছানোর সুযোগ দিতে পারে। ডুমের সামনে তখন একটি কঠিন সিদ্ধান্ত ছিল, একদিকে ভ্যালেরিয়া, অন্যদিকে সায়েন্স অফ ম্যাজিক আয়ত্ত করার সুযোগ। শেষ পর্যন্ত সে ভ্যালেরিয়াকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে চেয়েছিল নিজের উচ্চাকাঙ্ক্ষার কারণে তৈরি হওয়া বিপদ থেকে ভ্যালেরিয়াকে রক্ষা করতে। টিবেটের মধ্যে দিয়ে ভ্রমণ করার সময় ডুম এই চেঙ্গিস নামে পরিচিত এক মিস্টিকের কাছে যায়, কিন্তু চেঙ্গিস যখন তার মুখের দাগে মাইনার বা সামান্য বলে তখন ডুম তার উপর আক্রমণ করে বসে। পরের দিন সকালে তখন চেঙ্গিসকে দেখতে আসে তার আরও একটি বন্ধুসুলভ অতিথি ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ, যিনি তখন তার ম্যাজিক্যাল স্টাডি জাস্ট শেষ করেছে মাস্টার অ্যানসিয়েন্ট ওয়ানের কাছে, আর ভবিষ্যতে সেই ডুমের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। ডুম শেষ পর্যন্ত সে টিবেটেন মঙ্ক অর্ডারের সন্ধান পায়। তারা তাকে আরো অনেক ম্যাজিক্যাল সিক্রেটও শেখায় এবং শেষ পর্যন্ত ডুমকে তাদের মাস্টার বানিয়ে দেয়। নিজের টেকনিক্যাল স্কিল ব্যবহার করে একটি টিভি বানাবার পর ডুম জানতে পারে যে ভ্লাদিমির ফরচুন অফ ল্যাডবেরিয়া সিংহাসনে বসেছে। সে আরো জানতে পারে যে রিড রিচার্ডস এখন পৃথিবীর অন্যতম সেরা সায়েন্টিফিক মাইন্ড হিসেবে স্বীকৃতিও পেয়েছে। ডুম ভাবে যে রিচার্ডস নিশ্চয় মিলিটারির হয়ে কাজ করছে আর তার কাজকে চুরি করছে, ফলে রিচার্ডের প্রতি তার ঘৃণা আরো তীব্র হয়ে ওঠে। এদিকে ডুম পড়াশোনা চালিয়ে যেতে থাকে আর সাথে ম্যাফিস্তোকে নিয়ে
নিয়ে তার দুঃস্বপ্ন চলতে থাকে। ডুম বিশ্বাস করতে শুরু করে যে সেই ডিমন তার শরীরকে বিভিন্ন ইমোশন দিয়ে ভরিয়ে দিচ্ছে যাতে তাকে দুর্বল করে দেওয়া যায়। তাই সে সিদ্ধান্ত নেয় সে আর অন্য মানুষের মতো হবে না, তার মধ্যে কোনো ইমোশন থাকবে না, কোনো পেন থাকবে না, কোনো আন্তরিকতা তাকে আর কখনো প্রভাবিত করতে পারবে না। আর তাই মঙ্ক তার জন্য এমন একটি আর্মার তৈরি করে যেমন আর্মার কোনো মর্টাল মানুষ আগে কখনো পড়েনি। কিন্তু সে আর্মারে মাস্ক তৈরি করতে আরো বেশি সময় লাগে। আর অধৈর্য হয়ে ডুম মঙ্ককে নির্দেশ দেয় মাস্কটি পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই তার মুখে পরিয়ে দিতে। লাল গরম মাস্ক তার মুখের দাগ আরো ভয়াবহ করে তোলে, কিন্তু ডুম তাতে বিন্দু মাত্র পরোয়া করেনি, কারণ তার কাছে তার মুখ এমনিতেই ধ্বংস হয়ে গেছে। ডুম ঘোষণা করে কখনো আর কোনো মর্টাল মানুষের চোখ ভিক্টর ভন ডুমকে দেখতে পাবে না। এখন থেকে শুধু একজনই আছে আর তাকেই সবাই দেখবে, আর সে হচ্ছে ডক্টর ডুম। এরপর ডুম এবং এক মঙ্ক ল্যাটভেরিয়াতে ফিরে যায়। সেখানে সে আবার বরিস এবং তার ট্রাইবের লোকদের সঙ্গে মিলিত হয় আর ক্যাপিটালে আক্রমণ করার জন্য ডুম নিজের বাহিনী প্রস্তুত করতে লাগে। ঠিক তখনই ভ্যালেরিয়া ফিরে আসে, কিন্তু সে দেখতে পায় ডুম সম্পূর্ণ বদলে গেছে। আগের চেয়েও বেশি দৃঢ় প্রতিজ্ঞ এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে সে। ভ্যালেরিয়া তাকে তার পরিকল্পনা থেকে বিরত করার চেষ্টা করে। সে ডুমকে বলে যে সে আসলে কোনো পাওয়ার অর্জন করেনি, বরং নিজের এবং পৃথিবীর মাঝখানে আরো পাওয়ারফুল দেওয়াল তৈরি করেছে। কিন্তু ভ্যালেরিয়াকে নিরাপত্তার জন্য দেশ থেকে গোপনে বের করে দেওয়ার পর ডুম মিলিটারির উপর আক্রমণ চালায়। সে ফরচুনেবের বিরুদ্ধে জনগণের বিদ্রোহের নেতৃত্ব দেয়। যখন ব্যারন ডুমের স্যারেন্ডারের আহ্বানকে প্রত্যাখ্যান করে তখন ডুম ক্যাপিটালের দিকে মার্চ করে। সে নিজে উড়ে গিয়ে ফরচুনেবের সিটাডেলের ভেতরে ঢুকে পড়ে এবং তাকে গলা টিপে হত্যা করে। তারপর ডুম সিংহাসন দখল করে আর ল্যাটভেরিয়ার মানুষ তাকে একজন মুক্তিদাতা হিসেবে স্বাগত জানায়। অবশেষে ডুম তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয়, কিন্তু তারপরও ডুম জানতো তার মায়ের আত্মা এখনো হেলের মধ্যে আটকা পড়ে আছে। তাই সে শীঘ্রই মেফিস্টোকে ডেকে তার মায়ের স্বাধীনতার জন্য বার্গেন করে। মেফিস্টো রাজি হয়, তবে একটি শর্তে। প্রতি বছর একটি কন্টেস্ট হবে, মানে একটি লড়াই। সেখানে সিনথিয়া ভন ডুমের আত্মার ভাগ্য নির্ধারিত হবে। যদি ডুম জিতে যায় তাহলে তার মা মুক্ত, নইলে আবার 1 বছরের অপেক্ষা। আচ্ছা বন্ধুরা, অনেকেই এই চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন, এতে আমি আরো অনেক ভিডিও বানাবার জন্য মোটিভেট হতে পারবো। এরপর ডুম আবার তার মনোযোগ রিড রিচার্ডের দিকে ফিরিয়ে নেয়। সে তখন দ্য ফ্যান্টাস্টিক ফোর নামের একটি দলকে লিড করছিল। ডুম খুব শীঘ্রই ফ্যান্টাস্টিক ফোরের সঙ্গে লড়াই জড়িয়ে পড়ে। সে নিজের টাইম মেশিন ব্যবহার করে ফ্যান্টাস্টিক ফোরকে অতীতে পাঠিয়ে দেয় যাতে তারা ব্ল্যাক বেয়ার্ডের ট্রেজার চেস্ট চুরি করে আনতে পারে, কারণ সেই চেস্টের মধ্যে ছিল মার্লিনের মিস্টিক্যাল জেমস। ফ্যান্টাস্টিক ফোর শেষ পর্যন্ত সেই ট্রেজার চেস্ট নিয়ে বর্তমান সময়ে ফিরে আসতে সক্ষম হয়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে চেস্টটা একেবারে খালি। আর তখনই আসল সত্যিটা সামনে আসে, যে ডুমের সঙ্গে তারা এতক্ষণ লড়াই করছিল সে আসলে আসল ডুম ছিল না, সে ছিল একজন ডুম বট। আর আসল ডুম এরই মধ্যে সেখান থেকে পালিয়ে গেছে। আর রিড বলে তারা সারা জীবন ডুমকে খুঁজে বেড়াবে, আর সেই প্রতিশ্রুতি যে একেবারে সত্যি হয়ে উঠবে সেটা ভবিষ্যতে প্রমাণিত হয়েছিল, কারণ পরবর্তী কয়েক দশক ধরে ডুম বারবার ফ্যান্টাস্টিক ফোরের সঙ্গে লড়াই করে আর সবসময় রিডের কাছে নিজেকে বেস্ট প্রমাণ করার চেষ্টা করে। তবে রিড শেষ পর্যন্ত ডুমের সবচেয়ে দীর্ঘস্থায়ী শত্রু হয়ে উঠলেও ডুমের উচ্চাকাঙ্ক্ষা এতটাই বিশাল ছিল যে তার মাত্র একজন নেমেসিস থাকলে চলতো না। আর তাই তাহলে কারা ডুমের এই রাগের শিকার হয়েছিল? ডক্টর ডুম নিজে বিশ্বাস করে যে তার কোনো সমকক্ষ নেই, এমন কথা সে বহুবার জোর গলায় বলেছে। কিন্তু পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং বুদ্ধিমান কিছু যোদ্ধা ডুমের জন্য সত্যিই বেশ কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হয়েছে। এই পাওয়ারফুল যোদ্ধারা ডুমের সম্মান অর্জন করেছে, যদিও প্রয়োজন হলে অথবা শুধু মজা পাওয়ার জন্য তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে ডুমের একটুও দ্বিধা হয়নি। আর এমনই একজন প্রতিদ্বন্দ্বী হলো নেমার, একজন পাওয়ারফুল সাবমারিনার এবং অ্যাটলান্টিসের প্রিন্স। ফ্যান্টাস্টিক ফোরের একেবারে শুরুর দিনগুলো থেকেই নেইমার কখনো তাদের বন্ধু আবার কখনো শত্রু হিসেবে থেকেছে, আর এর ফলেই ডুমের সঙ্গে তার সম্পর্ক হয়ে উঠেছিল অত্যন্ত জটিল। বছরের পর বছর তারা একে অপরের পাশে দাঁড়িয়ে লড়েছে, একে অপরের বিরুদ্ধে লড়েছে, একে অপরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং শেষ পর্যন্ত এক ধরনের বন্ধুত্ব গড়ে উঠেছে, ইচ্ছা না থাকলেও, যেটা আসলে খুব একটা অবাক করার মতো নয়, কারণ তাদের মধ্যে অনেক মিল রয়েছে। দুজনেই নিজেদের নিজ নিজ রাজ্যের শাসক, দুজনেরই বিশাল ইগো রয়েছে, আর
দুজনেই নিজেদের সম্পর্কে থার্ড পার্সনে কথা বলতে অভ্যস্ত। 1962 সালে দ্য ফ্যান্টাস্টিক ফোরের 6 নম্বর ইস্যুতে প্রথমবার যখন তাদের দেখা হয় তখনই এই মিলগুলো স্পষ্ট হয়ে গিয়েছিল। ডুম নেমারের কাছে গিয়ে নিজেকে একজন বন্ধু হিসেবে উপস্থাপন করে। সে বলে যে ফ্যান্টাস্টিক ফোরকে শাস্তি দেওয়া এবং সম্পূর্ণভাবে পরাজিত করার ব্যাপারে নেমারের যে উচ্চাকাঙ্ক্ষা তার সঙ্গে ডুমের একই লক্ষ্য রয়েছে। এমনকি শুধু ফ্যান্টাস্টিক ফোর নয়, পুরো মানব জাতিকে পরাজিত করার ইচ্ছা ছিল তাদের। নেমারের সুন্দর আন্ডারসি ভিলাতে বসে ডুম তাকে সারফেস ওয়ার্ল্ডের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উস্কে দেয়, কারণ তখন নেমার বিশ্বাস করত যে অ্যাটলান্টিস ধ্বংস হয়ে গেছে। যদিও নেমার ফ্যান্টাস্টিক ফোরের সুইস্টমকে আঘাত করতে অস্বীকার করে, তবুও সে ডুমের সাহায্য করতে রাজি হয় বাকি ফ্যান্টাস্টিক ফোরকে হারাবার জন্য। নেমার যখন ব্যাক্সটার বিল্ডিং এর হেডকোয়ার্টারে ফ্যান্টাস্টিক ফোরের সঙ্গে লড়াই করছিল তখন ডুম ব্যাক্সটার বিল্ডিংটাকেই মহাকাশে ছুড়ে দেয়। আর ডুম যখন স্পেসশিপ থেকে পুরো ঘটনাটা দেখছিল তখন সে জানায় যে নেমারও আসলে ডুমের পৃথিবী শাসনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এখন নেমারও অন্য সবার মতোই অসহায়। তবে ডুম ভাবতে পারেনি যে নেমর তার শত্রুদের সঙ্গেই জোট বাঁধবে। নেমর ব্যাক্সটার বিল্ডিং এর ওয়াটার ট্যাঙ্ক ব্যবহার করে নিজের পাওয়ার সঞ্চয় করে স্পেসের মধ্যে লাফ দিয়ে ডুমের স্পেসশিপে পৌঁছে যায়। নেমর জোর করে স্পেসশিপের মধ্যে ঢুকে পড়লে ডুম বাধ্য হয়ে শিপ ছেড়ে পালিয়ে যায়, ফলে ডুম কাছাকাছি একটা মেটেওরে আটকা পড়ে যায়। নেমর ডুমের স্পেসশিপ ব্যবহার করে ব্যাক্সটার বিল্ডিং আবার পৃথিবীতে ফিরিয়ে আনে। আর ডুমের কি হয় এটাই ভাবছেন। শেষ পর্যন্ত তাকে অবাইডস নামে পরিচিত এক এলিয়েন রেস উদ্ধার করে আর ডুমকে পৃথিবীতে ফিরিয়ে আনে এবং তাকে তাদের এমন একটি পদ্ধতিও শেখায় যার মাধ্যমে এক শরীরের সঙ্গে অন্য শরীরের মধ্যে মাইন্ড সুইচ করা যায়। পরবর্তীতে এই ক্ষমতায় ডুমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে ওঠে। ডুম এবং নেমারের দ্বিতীয় বড় লড়াই হয় 1969 সালের সাবমারিনারের 20 নম্বর ইস্যুতে। সেখানে নেমারকে নিউ ইয়র্কের রাস্তায় আর্মি তাড়া করছিল। শেষ পর্যন্ত সে আশ্রয় নিতে বাধ্য হয় লেডভেরিয়ান এম্বাসিতে। ডুম তাকে স্বাগত জানায় আর নেমারের আগের বিশ্বাসঘাতকতাকে সে অ্যানসিয়ান হিস্ট্রি এবং মেমোরির অযোগ্য বলে উড়িয়ে দেয়। নেমার নিজের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য পানি চায়, কিন্তু ডুম প্রথমে ফ্যান্টাস্টিক ফোরকে ধ্বংস করার জন্য একটি অ্যালায়েন্স তৈরি করতে চায়। এতে নেমার রাজি হয় না, তাই ডুম প্রচন্ড রেগে যায় এবং এম্বাসির সমস্ত পানি সাপ্লাই বন্ধ করে দেয়। তারপর হিট রেস ব্যবহার করে নেমরকে ধরে ফেলে। তারপর সে দাবি করে নেমরকে অ্যাটলান্টিসের আর্মি ডুমের সেবায় নিয়োজিত করার প্রস্তুতি দিতে হবে, নইলে তাকে মরতে হবে। নেমর মৃত্যুকে বেছে নেয়, তাই ডুম সে হিট রেস ব্যবহার করে এম্বাসিতে আগুন ধরিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখন একদল ফায়ার ফাইটার আগুন নেভাতে সেখানে পৌঁছে যায়। নেমার তাদের পানি ব্যবহার করে নিজের পাওয়ার ফিরে পায় এবং পালিয়ে যায়। পরের বার যখন তাদের দেখা হয় নেমার আবার একটি নতুন অ্যালায়েন্সের প্রস্তাব দেয়, কিন্তু ডুম সেটাও প্রত্যাখ্যান করে, কারণ ডুম শিওর ছিল যে তাদের মধ্যে একজন কোনো না কোনো সময়ে অন্যজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেই। তবে ডুমের কাছে এরও একটি সমাধান ছিল, ব্ল্যাকমেল। কারণ নেমার পৃথিবীর কাছ থেকে একটি বড় সিক্রেট লুকিয়ে রেখেছিল। অ্যাটলান্টিসের বিশাল সংখ্যক মানুষ কোমায় পড়েছিল, যার কারণ একটি ডুবে যাওয়া শিপ থেকে দুর্ঘটনাবশত নার্ভ গ্যাস ছড়িয়ে পড়েছিল। আর ডুম এই অ্যাটলান্টিয়ান ডিজাস্টারের গুজবও শুনেছিল। আর অ্যাটলান্টিস যে এই অবস্থায় রয়েছে সেটা যেন পৃথিবী জানতে না পারে, এই কারণে নেমার ডুমের পরিকল্পনায় সাহায্য করতে রাজি হয়। এরপর দুজনে একসঙ্গে অ্যাটলান্টিয়ান ওয়ার্লড আর্টুমা, ফ্যান্টাস্টিক ফোর এবং আয়রন ম্যানের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু এরপর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। রেড স্কার ল্যাডভেরিয়া আক্রমণ করে আর ডুমকে একটি ডলের আকারে ছোট করে ফেলা হয়। নেমার ডুমকে সাহায্য করতে রাজি হয়, তবে একটি শর্তে, ডুমকে নেমারের মানুষদের জাগাতে সাহায্য করতে হবে। ডুম সেই প্রস্তাব গ্রহণ করে। নেমারের সাহায্যে ডুম স্পেসে রেড স্কালের বিরুদ্ধে লড়াই করে। সে রেড স্কালের স্পেস বাইক ধ্বংস করে তাকে চাঁদের উপর আটকে রেখে চলে যায়। এরপর নেমার অ্যাটলান্টিসে ফিরে যায়, কিন্তু ততক্ষণে অ্যাটলান্টিসের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে অ্যাটলান্টিয়ান ওয়ারলর্ড ক্র্যাং। নেমার যখন ক্র্যাং এর আর্মির বিরুদ্ধে লড়াই করছিল তখন ডুম নিজের প্রতিশ্রুতি রাখে। সে গোপনে অ্যাটলান্টিসের ভেতরে ঢুকে নেমারের মানুষদের জাগিয়ে তোলে। নেমার যখন আবার নিজের থ্রোন ফিরে পায় তখন ডুম একটি বিষয় উপলব্ধি করে। সে এতদিন ভেবেছিল যে তারা দুজন একই ধরনের রাজা, কিন্তু আসলে ডুমের ক্ষমতা এসেছে স্ট্রেংথ থেকে, আর নেমারের ক্ষমতার উৎস হলো তার নিজের মানুষের ভালোবাসা। এমন পাওয়ার ডুম বুঝতে না পারলেও সে এর ক্ষমতাকে অস্বীকার করতে পারেনি। এই পুরো সময় একসঙ্গে কাজ করার ফলে ডুম এবং নেমারের মধ্যে পারস্পরিক সম্মান এবং বন্ধুত্বের একটি সম্পর্ক তৈরি হয়। আর তাই টেলারে যতই দেখাক নেমর অ্যাভেঞ্জার্সদের সাথে আছে, আমার মনে
হচ্ছে মুভিতে সে ডুমের সাইডে চলে যাবে, কারণ এদের কানেকশন তো আপনারা অবশ্যই জানতে পারলেন। এরপর কমিক্সে তারা দুজনেই সুপার ভিলেন টিম দ্য কাভালে একসঙ্গে কাজ করে, যদিও তাদের স্বভাবের মতোই আবারও তাদের মধ্যে বিরোধ তৈরি হয়, কারণ নেমর আলাদা করে নিজের একটি কাবাল তৈরি করে ফেলে আর ডুম এতে অপমানিত হয়েছিল, কারণ শুরু থেকে নেমর তাকে জিজ্ঞেস পর্যন্ত করেনি, অথবা ডুমের ভাষায় ডুম ইজ নো ম্যানস সেকেন্ড চয়েস। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, আর সেকেন্ড পার্টটি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা সেকেন্ড পার্ট চান কি চান না। তবে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।